আমার মাসি দেখতে খুব সুন্দরী ছিলেন। আমার মাসির বর তাকে তালাক দিয়ে দিল। মাসি তখন বিধবার মতো হয়ে গেলেন। মাসি তখন কলকাতায় আমার বাসাতেই থাকত। আমি মাসির রূপ দেখে কিছুতেই সহ্য করতে পারতাম না, আর তাই একদিন রাতে মাসিকে জোর করে। বাকিটা গল্পতেই বলা যাক। আমার বয়স তখন 14 বা 15 হবে। এমনি কলকাতাতে এখনকার মতো ভালো যাতায়াত ছিল না। সকাল আর দুপুর মিলিয়ে মোট 2টিই বাস ছিল সারাদিনে। খুব দুষ্ট ছিলাম বলেই দাদা বোর্ডিং এ ভর্তি করে দেন। দাদা তখন বিএস এর লেফটেন্যান্ট। বোর্ডিং এর ছুটিতে পালা করে আমাদের ছোট মাসির বাড়িতে ছুটি কাটাতে যেতে হতো। মা সরকারি চাকরি করতেন, তাই সময় সুযোগ হতো না দেখেই হৃদিকাদির সাথেই আমাদের পাঠিয়ে দিতেন। পাহাড়ে ঘেরা জায়গাটা আমাদের খুব ভালো লাগতো। রীতা মেসোর ছোট বোন। আমাদের থেকে বিশেষ বড় ছিল না, বছর 5 হবে। দেখতে যেমন মিষ্টি, গান তেমন গাইতে পারত। আনন্দে কেটে যেত আমাদের কৈশোর। মাসির নাম খুব আধুনিক ছিল। মার থেকে ছোট মাসি 10 বছরের ছোট ছিলেন। হৃদিকা নাম হলেও সবাই মাসিকে হৃদা করেই ডাকত। অনেক স্নেহ করতেন আমাদের, আর চূড়ান্ত রান্না ছিল হাতের। তাই আসলে ওনার হাতের মোরব্বা, কই মাছের কালিয়া, আনারসের চাটনি খেয়ে মন ভরে যেত। যা বানাতেন মুখে স্বাদ লেগে থাকত। মেসো ব্যবসায়ী ছিলেন। এরপর আমরা ব্যারাকপুরে চলে আসি, বাবার বদলি হয়। ছোটবেলার সোনালি দিনগুলো চোখে ভাসে। হৃদা করেই ডাকতাম। বিহার থেকে ফিরে এসে হৃদার সাথে বা বড় মাসির সাথে যোগাযোগ হারিয়েই গেছিল। চিঠি ছাড়া কোনো যোগাযোগ থাকতো না প্রায়। আর আমাদের বাড়িতে ফোন অনেক পরেই এসেছিল। বাবার বদলির 4 বছর পরে মাও বদলি হয়ে চলে আসেন। আমাদের ব্যস্তময় জীবন চলতে থাকে। আস্তে আস্তে স্মৃতি হতে থাকে। স্কুল শেষ করে, কলেজ শেষ করে, ইউনিভার্সিটি ছাড়িয়ে বেশ বড় হয়ে যায়। মা বাবার বয়স হয়েছে, দুজনেই রিটায়ার করে দাদার আশ্রয় নিয়েছেন। দাদার 2 ছেলে মেয়ে। দাদা তার পরিবার, মা বাবাকে নিয়ে খুব খুশি। আমি ছোট বলে আমার উপর দায়িত্ব কম ছিল। বয়স 27, বিয়া করলেই করা যায়, কিন্তু বিয়ার দিকে তেমন টান ছিল না। দাদা আম্বালা চলে যাওয়ার পর থেকেই আমি একটু বেশি বেপরোয়া হয়ে উঠলাম। ভালো ব্যাংকে উঁচু পোস্টে চাকরি করার সুবাদে পয়সার অভাব হতো না। বছরে 1-2 বার করে মা বাবা এসে থাকলেও দাদার বাচ্চাদের প্রতি তাদের টান থাকার কারণে আম্বালা ফিরে যেতেন। মা চাইতেন আমরা সবাই একসাথে থাকি, কিন্তু তা সম্ভব হতো না। মোবাইল বা ফোনের দৌলতে এখন কোনো দূরত্ব দূর ছিল না। রূপালীকে কে আমার ভালো লাগতো, কিন্তু জীবনসঙ্গী হিসাবে ওকে ভাবিনি। মাঝে মাঝেই আমার ফ্ল্যাটে চলে আসতো রবিবারে। করেই আমার সময় কেটে যেত। রূপালীকে সেরকমই মেয়ে ছিল। ইংরেজি স্কুলে পড়ার দৌলতে সব কিছুই রপ্ত করে নিয়েছিল অল্প বয়সে। রূপালীকে আমাকে বিয়া করবে বা আমাকে ভালোবাসে এমন সম্পর্ক আমার আর ওর ছিল না। আর অফিসে ও আমার সাবঅর্ডিনেট। কিছুদিন পর জানতে পারলাম দাদা দিল্লিতেই থাকবে আর সেখানে বাড়ি কিনছে। দাদার 2 ছেলে মেয়েকে সামলে বাড়ি কিনতে অনেক টাকার দরকার পড়ল। মা বাবা তাদের জমানো টাকা ঢেলে দিলেন দাদার বাড়ির পিছনে। পেল্লাই একখানা বাড়ি কিনে দাদা দিল্লিবাসী হয়ে গেলেন। আগে মতো শাসন না করলেও সপ্তাহে 1 বার ফোনে লেকচার শুনতে হতো। তারাও আমার বিয়ার জন্য উঠে পড়ে লাগলেন। আমার ব্যারাকপুরের ফ্ল্যাটে আমার সাজানো গোছানো সাম্রাজ্যে ঘন কুয়াশা ঢেকে গেল। যখন ঘর জামাই আসলো, ব্যক্তিগত শত্রুতার জেরে মেসোর বন্ধুরা তাকে ঠকিয়ে পথে বসিয়ে দিয়েছেন। সব থেকে আশ্চর্যের বিষয়, মেসো এই সব কথা বাড়িতে জানানোর ইচ্ছা পর্যন্ত করেননি। হৃদাদির বিয়া হয়েছে বিহারেই, কিন্তু তার শ্বশুর বাড়ির লোকেরা বিশেষ ভালো ছিলেন না। তাই তারা মেসমশাইকে সাহায্য করতে অস্বীকার করে মেসোর অমন সুন্দর বাড়িখানা বিক্রি করেও ধার শোধ করা যায়নি। এমন অবস্থায় মেসো আত্মহত্যার পথ বেছে নেন। চারিদিকে ঋণের বোঝা আর পাওনাদারদের যন্ত্রণা নিয়ে ছোট মাসির জীবন এখন যন্ত্রণা প্রায়। তাদের একটি কন্যা সন্তান শ্রাবণী ক্লাস 10-এ। এরপরে মাত্র তাকে মেসো স্কুলে ভর্তি করিয়েছিলেন অনেক পয়সা খরচা করে। এখন হৃদিকা মাসি মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। বেশ খারাপ লাগলো। একটা মানুষকে কাছে দেখা এত ভালো লোক, কিন্তু ভাগ্যের কি পরিহাস, মা বাবার আদেশ আসলো দিল্লি থেকে। এরকম পরিস্থিতিতে আমার কাছে শুধু আদেশ আসে, তুই তো অনেক ইনকাম করিস, তুই মাসিকে নিজের কাছে রাখ। অত বড় ফ্ল্যাট কি করবি একা থেকে? তার চেয়ে মাসি রান্না বান্না করে দেবে আর দীপা স্কুলের ছুটিতে আসবে থাকবে। মাসির আমরা ছাড়া কে আছে বল? মাসিকে একটা ভালো কাজ দেখে দে, মাসি তো বিয়ে পাস। মার আদেশে আমার বাসায় ফুর্তির দিনগুলো শেষ হতে চলেছে। রূপালীকে কে জানালাম যে আমাদের আড্ডার দিন শেষ।
মাসির বয়স এমন কিছু বেশি ছিল না যে জীবন শেষ হয়ে গেছে, 35 শেষ করেছে সবে। কিন্তু এমন পুরা মহিলাকে ঘরে রাখা মানে নিজের সব প্রাইভেসিতে আমাদের বাধে। ফোনে মাসির কান্না হাতে পায়ে ধরা শুনে আমার মন গলে গেল। মাসির দেনা শোধ করতে করতে আমার পুঁজি প্রায় শেষ হবে। এমন সময় মাসির মেয়ের স্কুল থেকে ফোনে আসলো সামনের বছরে টিউশন ফি করতে হবে। অনেক টাকাই নেই করে খরচা হয়েছে। বাধ্য হয়েই সেভিংসের কিছু কালো টাকা ভাঙিয়ে ড্রাফট করে পাঠিয়ে দিলাম। মাসির প্রতি ভালোবাসা থাকলেও এখন আমি আর ছোট নেই। দাদা বাবারাই সব ব্যবস্থা করে মাসির কলকাতাতে জিনিসপত্র বিক্রি করিয়ে দিলেন। বোচকা বুচকি নিয়ে মাসি আমার ফ্ল্যাটে উঠলেন। আমার কারাফ দিন শুরু হলো। মাসিকে বুঝতে দেওয়া সম্ভব নয় যে আমি একেবারেই খুশি নয়। ছোটবেলায় মাসিকে যা দেখেছিলাম এখন মাসির অনেক পরিবর্তন হয়েছিল। সুন্দর মুখখানা মায়া জড়ানো। আমার মাসি এমনিতেই অনেক লম্বা, কিন্তু এখন লম্বা চুলের বিনুনি, ফর্সা সুন্দরী মুখে অসাধারণ একটা মায়া। এসব আগে কখনো দেখিনি, কিন্তু এখন মাসি সব সময় সামনেই থাকে, তাই চোখে পড়ে যায়। মাসি কখনো আমাকে সানি বা রাফি সব নামেই ডাকতেন। সকালে রান্না করে আমার রান্না খাইয়ে টিফিন ও দিয়ে দিতেন। সত্যি বলতে মাসির রান্না খেয়ে এত তৃপ্তি পেতাম যে বাকি সব কিছু ভুলেই যেতাম। মাসির পাশে এইভাবে দাঁড়ানোতে মাসি আমার সামনে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করতেন, যা আমি চাইতাম না, ভালো লাগতো না। একরকম মাসির সংসার যেন আমি চালাছিলাম। 2 সপ্তাহ কেটে গেছে, মাসি এসেছে। মাসি মাঝে মাঝে আমার ফোনে মার সাথে বাবার সাথে কথা বলে নিয়ে বন্ধুবান্ধব নিয়ে আনন্দ করা লাটে উঠে গেল। রাহুল আমার এক কলিগ, সুযোগ পেল তাই আমার দুর্বলতাকে কাজে লাগিয়ে রূপালীকে নিয়ে অনেক কিছু করা শুরু করলো। কাজ অফিস করতে করতে কেটে গেল 1 মাস। মনে মনে ভাবলাম 10টার পর মাসি তো নিজের ঘরে নিজের মতো থাকে, টিভি দেখে বা বই পড়ে। যদি বন্ধুর বাহানায় নিয়ে আসি কাউকে, ক্ষতি কি? আর মাসির ঘর পূর্বের বারান্দায়, আমি উত্তরে 2টো ঘর ছেড়ে থাকি। 2টো রান্নাঘর, 2টো বাথরুম। মাসির ঘর মাসির বাথরুমের সাথে। এইভাবে আর কতদিন চলবে? মাসি থাকাতে আমার বাজে নিশা বন্ধ হয়ে গেল। কারণ মাসির সামনে যদি মেয়েদের নিয়ে আড্ডা দেই তাহলে মাসি মাকে বলে দিবে। হয় মাসি আমার অসুবিধা বুঝতে পারত, নয় মাসি বুঝলেও নিরুপায় ছিল। অনেক ভেবে দেখলাম মাসি কাজে গেলে আমার অন্তত একটু সুবিধে নিশ্চয়ই হবে, কিন্তু কোথায় কাজে পাঠাবো? মহাচিন্তা শেষমেশ আমার ব্যাংকের জিবিএমকে বলে মাসিকে আমার ব্যাংক এই মাসিকে স্টাফ হিসাবে ঢুকিয়ে দিলাম। শর্ত একটাই, অফিসে কাউকে বলা চলবে না যে আমি তার ভাগ্নে, কারণ আমি ব্যাংক ম্যানেজার। যদি সবাই জানতে পারে রিদিকা আমার মাসি, তাহলে আমার অনেক অসুবিধা হবে। তাছাড়া মাসি একটা নর্মাল স্টাফ, আমি বস। যাই হোক, মাসি কাজে যোগ দেওয়াতে সত্যি স্বস্তির নিঃশ্বাস পড়ল। আমি অনেকটা ব্যক্তিগত জীবন ফিরে পেলাম। আস্তে আস্তে আরও 1 মাস কেটে গেল। সিগারেট ঘরেই খেতাম। যেহেতু আমার টাকায় মাসির বাচ্চার পড়াশোনা চলত, সেই জন্য মাসির হাব ভাব পাল্টে যেতে লাগলো। এত বিনা ভালো লাগতো না। এ যেন প্রভু ভৃত্যের মতো ব্যাপার স্যাপার। কেউ কাউকে কিছু না বললেও মাসির আর আমার সংযোগ এতটাই কমে গেল যে শুধু আমার প্রয়োজনের আর চাহিদার কথাটুকু হতো। এর জন্য আমার ব্যস্ততা কতটা দায়ী তা আমি জানতাম না। ছুটির দিন ঘরে থাকতেই ইচ্ছা করতো না। গাড়ি ছিল একদিন, তাই মাসিকে গাড়ির স্বাদ উপভোগ করার খাতিরে বললাম, এখানে গাড়ি চালানো শিখে নাও, আমার বাজারের জন্য অপেক্ষা করতে হবে না। মাসি মাথা নিচু করে বলল, কাল খোঁজ নেব। আমি বিরক্ত হয়ে বললাম, আরে খোঁজ নিতে হবে কেন? বিশুদা রয়েছে তো, সব শিখিয়ে পড়িয়ে দেবে। মাসি চুপ করে নিজের ঘরে চলে গেল। বিশুদাই আমার ড্রাইভার। সেদিন সোমবার রাতে ঘরেই বিরক্ত হয়ে পার্টি ডাকলাম। আমার বিশেষ বন্ধু অন্তু, অরুণ তার সহপাঠীদের সাথে, ঋতিকা আর নীল। ঋতিকা তেমন একটা ভালো মেয়ে না, ওকে পছন্দ না হলেও অরুণ আমার ভালো বন্ধু, মানা করতে পারলাম না। নীল 1 মাস আমাদের ব্রাঞ্চে এসেছে। দারুণ সুন্দরী, কিন্তু কারো সাথে বেশি কথা বলতে চায় না সহজে। আমার বসার ঘরে সবাই বসে হাসি ঠাট্টা করছে। নীল আমার ডাকতেই এসেছে, না হলে ও সহজে কোনো পার্টিতে যায় না। আমরা কি করতে যাচ্ছি তা মাসি লুকিয়ে থেকে দেখতে লাগলো। মাসি বাড়িতে শাড়ি পরেই থাকেন, আর শাড়ি পরলে মাসিকে আরো সুন্দর দেখায়। মাসিকে দেখে অরুণ চমকে উঠল। ওদের ভুল ভাঙিয়ে দিয়ে সংক্ষেপে সব বলতে হলো। মাসিকে অরুণ বলল, মাসি আজ আমাদের সাথে থাকুন। মাসি মৃদু হেসে ঘর থেকে বেরিয়ে গেলেন।
আমি বললাম, বাহ, তাহলে তো ভালোই হয়। তোমার বিরক্ত লাগলে তুমি তোমার ঘরে চলে যেতে পারো। মাসি বলল, না, আমার অসুবিধা নেই, তোমাদের যা ইচ্ছে কর। রাতে কি রান্না করব কিছু? আমার মনে মনে আনন্দ হলো। এই, তোমার কি রাতে কেউ কিছু খাবে? আমার মাসি কিন্তু চরম রান্না করতে পারে। ঋতিকা আর অরুণ বাড়ি চলে যাবে। অরুণ অনেক জোর খাটানোর পর ও খেতে সম্মতি জানালো না। নীল বলল, যা খুশি চলবে। মাসি, আমার আর নীলর জন্য রান্না করো চিকেন আচারি আর পরোটা। আর রায়তা, চা, কফি তাড়াতাড়ি দিয়ে যাও। মাসি সম্মতি জানানোর মতো ঘাড় নেড়ে রান্নাঘরে চলে গেল। আমরা গান ছেড়ে নাচতে শুরু করলাম। আমার খাওয়া হয়নি বললেও ভুল হবে, অরুণ আর ঋতিকা যাবার জন্য বায়না শুরু করে দিল। কফির প্রশংসা কে কি করেছিল সত্যি বলতে আমার মনে নেই। শেষমেশ অরুণ আর ঋতিকা বেরিয়ে গেল। বুঝতে আমার অসুবিধা হলো না, এবার আমি আর নীল রইলাম। আমি গল্প করা শুরু করলাম। নীল সরল সোজা কিন্তু লোক বুঝে চলে। আমার হাই পোস্ট, তাই আমাকে সমীহ করলেও ওর মনে কি আছে বোঝা দেয়। তাই সাধারণভাবেই শুরু হলো কথাবার্তা। নীল কথা বলতে বলতে জানানো যে সে ব্যাঙ্গালোরে থেকে কলকাতায় এসেছে শুধু বদলি নিয়েই নয়, তার বাবাও এসেছে বদলি হয়ে। এছাড়া পড়াশোনা ব্যাঙ্গালোরেই করেছে। আমি বিয়ার কথা জিজ্ঞাসা করতেই কূপ দিয়ে গেল নীল। কি বিয়া? আমারই লাইনের মনে হলো নীলকে। আচ্ছা, তুমি তোমার মাসিকে ডাকছো না কেন এখানে? মাসিকে এখানে ডাকলে বিষয়টা খারাপ মনে হবে। কিন্তু মনে শয়তানি বুদ্ধি জাগলো। যদি মাসিকে এখানে বসাই তাহলে মাসি মা বাবাকে আমার জীবন যাত্রা নিয়ে কিছুই বলতে পারবে না, আর কোনোভাবে যদি নীল বা অন্য কাউকে এনে পারি তাহলে মাসির মুখ বন্ধ হয়ে যাবে। নীল বলল, মাসি, এখন আমরা যা খাবো তা আপনারও খেতে হবে। যদি খেতে না চান তাহলে কিন্তু আমরা ভেবে নিব আপনি আমাদের হিংসা করেন। মাসি বলল, কি খেতে হবে আগে শুনি তো। দেখছো না আমরা কি পান করছি? তোমার তা পান করতে হবে। মাসি মৃদু হেসে বলল, আমার তোমাদের মতো অভ্যাস নেই। আর এখন আর এসব কি মানায়? নীল না না করে বল, না, ওসব চলবে না, এই একটা খেতেই হবে বলে আরেকটা মাসির হাতে ধরিয়ে দিল। মাসি না করলেও গল্পের ছলে এদিক ওদিক করে পুরোটা শরবত খেয়ে ফেল নিশার ঘোরে। নীল প্রশ্ন করল, আচ্ছা রিদা মাসি, রাফি কেমন ছেলে? মাসি নীলকে বলল, ওহ ভগবান, একরকম আমার মালিক। আমি জানি না, এমন ভাব করে বললাম। কেন মাসি এমন কথা বলছো? তুমি জানো না নীল, রাফি আমায় নতুন জীবন দিয়েছে। ওর ঋণের বোঝায় আমি ডুবে আছি, আর জানি না কোনোদিন ঋণ শোধ করতে পারব কিনা। নীল বলল, আচ্ছা, ও যে সিগারেট খাচ্ছে? মাসি ওই কথা উড়িয়ে দিয়ে বলল, এখনকার ছেলে মেয়েরা একটু আধটু খায়, ওহ একা থাকে বেচারা, কি বা করবে। মাসির কথা শুনে ভালো লাগলো। নীল আর মাসি বুঝতে দিলাম না টিভির এর উপর আমি সিগারেট রাখি তোয়ালে চাপা দিয়ে। মাসির সংকোচ কাটাতে ঘর থেকে সিগারেট নিয়ে বেরিয়ে গেলাম। নীল এবার শালীনতার মাত্র ছাড়িয়ে ফেল। তুমি আসতে ওর কত অসুবিধা, ওর মেয়ে বন্ধুরা এখানে আসতেই পারে না। বাইরে থেকে দাঁড়িয়ে বারান্দায় আমি সব কথা শুনছি। সত্যি মাসি আমাকে মানে না, আমার পয়সার জন্য এমন কথা বলছে বুঝতে হবে। নানা অসুবিধা কোথায়, ওর মেয়ে বন্ধু আসলে আসবে। এখন ওর বিয়া করার কথা আমার জন্যই না, ওর কত কষ্ট। আমার জীবনে আর কি বা আছে? ওহ, আমার মেয়ের দায়িত্ব নিয়েছে, এটাই বড় কথা। তার জন্য আমি তো এমনিতেই ওর কাছে ঋণী। ও না থাকলে হয়তো আমার পথে বসতে হতো। আমি সত্যি সেইভাবে মাসি আমার সহানুভূতির নিচে চাপা পড়ে থাকতে দেখতে চাইনি। মাসি ঘরে আছে। আমিও ঘরে ঢুকলাম। মাসির কথাবার্তা এলোমেলো হয়ে গেছে, হয় আবোল তাবোল বকছে, আর নীল মাসিকে মজার পাত্র বানাচ্ছে। মাসিকে দেখতে আজ অনেক সুন্দর দেখাচ্ছে। মাসিকে ছোটবেলায় দেখেছিলাম সুশ্রী মায়াময় মুখ। আমি ভাবলাম, মাসিকে আমার যে করে হোক আমার কথায় রাজি করাতে হবে। আমি মাসিকে বললাম, ছোটবেলা থেকে তুমি আমার সব কথা রেখে আসছো। আমি তোমায় এখন একটা কথা বলতে চাই, আর সেই কথাটা আমার মাকে বলা যাবে না। আমি মাসিকে বললাম, মাসি, আমি তোমার কাছে একটা জিনিস চাই। মাসি বলল, কি জিনিস? আমি বললাম, আমি চাই তুমি মেসোর সাথে রাতে যা করেছিলে আমি তোমায় তা করতে চাই। মাসি বলল, তুমি আমার যে উপকার করেছে তা আমি কোনোদিন ভুলতে পারবো না। আমি রাজি। তারপর মাসির সাথে এক সুখের রাজ্যে হারিয়ে গেলাম। বন্ধুরা, আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আমার মাসি বয়স দেখতে মাত্র খুব 16 সুন্দরী ছিলেন। বয়স কম আমার হলে কি মাসির হবে, বর আমি তাকে দেখতে তালাক দিয়ে অনেক দিল। সুন্দরী ছিলাম। মাসি তখন পাড়ার বিধবার ছেলেরা মতো আমায় হয়ে দেখে গেলেন। বাজে কথা বলতো। মাসি তখন কলকাতায় একদিন আমার আমার বাসাতেই নানা থাকতো। অসুস্থ হওয়াতে নানার আমি বাড়ি মাসির চলে রূপ গেল। দেখে কিছুতেই সহ্য করতে বাড়িতে শুধু পারতাম না। আমি আর আমার আব্বু। আর তাই একদিন আব্বু রাতে বলল, মাসিকে জোর আজ করে, রাতে তোর রুমে একা ঘুমাতে বাকিটা হবে না। গল্পতেই বলা যাক, তুই আমার রুমে ঘুমাবি। আমার বয়স তখন 14 আমি বা 15 বললাম হবে। ঠিক আছে এমনি বাবা। কলকাতাতে এখনকার মতো ভালো তারপর রাতে যাতায়াত ছিল খিচুড়ির না। সাথে ওষুধ মিশিয়ে আমায় সকাল খাওয়ায়। আর দুপুর মিলিয়ে মোট 2টি তারপর বাস আমার ছিল সাথে সারাদিন। বাবা সারা রাত ধরে। খুব দুষ্ট ছিলাম আমি বলেই ভাবতেই দাদা পারছি না বোর্ডিং এ নিজের ভর্তি বাবা করে আমার দেন। সাথে। দাদা বাকি তখন ঘটনাটি বিএসএফ গল্পতেই লেফটেন্যান্ট বলছি। বোর্ডিং এর ছুটিতে পালা আমার করে নাম আমাদের শিউলি, ছোট বয়স মাসির 16 বাড়িতে বছর, ছুটি ক্লাস কাটাতে 10 এ যেতে পড়ি। হতো। আমি মা আমার সরকারি আব্বু চাকরি আম্মুর করতেন, বড় মেয়ে। তাই সময় সুযোগ হতো আমার না একটা দেখেই ছোট রিদিকা ভাই ওর সাথে সাথেই ওর আমাদের বয়স পাঠিয়ে 4 দিতেন। বছর। পাহাড়ে আমার ঘেরা আম্মু আমার জায়গাটা আব্বুর আমাদের 3 খুব নম্বর ভালো স্ত্রী। লাগতো। আমার রীতা আব্বুর মেসোর আগের ছোট 2 বোন। স্ত্রী তাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের আলাদা থেকে আলাদা বিশেষ বর থাকে। ছিল না, বছর 5 হবে। আব্বুর প্রথম স্ত্রীর 4টা দেখতে ছেলে যেমন আর মিষ্টি, দ্বিতীয় গান স্ত্রীর তেমন 2টি। গাইতে পারত। সকলেই আমার আনন্দে থেকে কেটে বয়সে যেত বড়। আমাদের কৈশোর। আব্বু প্রতি মাসির সপ্তাহে নাম 2 দিন খুব করে আধুনিক আমাদের ছিল। বাড়িতে থাকেন। মার থেকে ছোট মাসি সপ্তাহের 10 বাকি বছরের দিনগুলো ছোট ছিলেন। ওনাকে ওনার অন্যদের বাড়িতে রিদিকা থাকতে নাম হয়। হলেও সবাই মাসিকে ওনার রিদা খুব করেই বড় ডাকত। কাপড়ের বিজনেস আছে। অনেক স্নেহ করতেন আমার আমাদের। বয়স 16 বছর হলেও আর এই বয়সেই চূড়ান্ত আমার রান্না দেখতে ছিল অনেক হাতের। লম্বা। তাই গায়ের আসলে রংটাও ওনার ফর্সা। হাতের মোরব্বা, কই মাছের যখন কালিয়া, আয়নায় নিজেকে আনারসের দেখি, চাটনি তখন খেয়ে আমি মন নিজেই ভরে যেত। অবাক হয়ে ভাবি আমি এত যা সুন্দর। বানাতেন মুখে স্বাদ লেগে একদিন থাকতো। আমার আম্মুর আব্বু হঠাৎ মেসো করে ব্যবসায়ী অসুস্থ ছিলেন। হয়ে পড়লেন। এরপর ওর আমরা বাড়ি থেকে ব্যারাকপুরে সকালে চলে আসি, ফোন করে বাবার জানানো বদলি হয়। হয়। ছোটবেলার ছোটবেলার সোনালী আমার দিনগুলো ছোট চোখে ভাইকে ভাসে। নিয়ে তড়িঘড়ি করে তাকে রিদা দেখতে করেই নার্সিং হোম ডাকতাম। বেরিয়ে গেলেন। বিহার থেকে আমি ফিরে বাড়িতে এসে রিদার রিদার সাথে সাথে বা বা বড় মাসির সাথে আম্মু যোগাযোগ দুপুরের হারিয়ে দিকে গেছি। আমাকে ফোন করে বললেন যে চিঠি ছাড়া কোনো যোগাযোগ ওর থাকতো আব্বুর না অবস্থা প্রায়। খুব খারাপ, তাই আম্মু আর আমাদের আগামী বাড়িতে 2-3 দিন ফোন হয়তো অনেক বাড়িতে পরে এসেতে এসেছে। পারবেন না। বাবার ওকে বদলির ওর 4 আব্বুর বছর বাড়িতে পরে থাকতে মাও হবে। বদলি হয়ে চলে আসেন। আর প্রতিদিন নার্সিং আমাদের ব্যস্তময় জীবন চলতে থাকে। আম্মু আমাকে আরো আস্তে বললেন যে আস্তে একটু স্মৃতি আগেই হতে তোর থাকে। আব্বুর সাথে ফোনে কথা স্কুল হয়েছে। শেষ করে, কলেজ শেষ তোর করে আব্বু কথা ইউনিভার্সিটি দিয়েছে যে ছাড়িয়ে আগামী বেশ বড় 2-3 হয়ে দিন ও যায়। রাতে বাড়ি ফিরে আসবে। মা বাবার বয়স হয়েছে, তোর কোনো দুজনেই চিন্তা রিটায়ার নেই, করে তোকে দাদার রাতে একা আশ্রয় থাকতে নিয়েছেন। হবে না। দাদা তবে 2 রান্না ছেলে বান্নার মেয়ে। ব্যবস্থা তোকেই করতে দাদা হবে। তার পরিবার মা বাবাকে নিয়ে সকালে খুব তোর খুশি। আব্বুর জন্য খাবার আর দুপুরের আমি ছোট বলে টিফিনটাও আমার উপর তোকে দায়িত্ব বানিয়ে কম দিতে ছিল। হবে। যদি বয়স বাজার 27 দোকানে বিয়ে দরকার করলেই হয় করা যায়, তাহলে তোর কিন্তু বিয়ার আব্বুকে দিকে বলবি। তেমন টান তোর ছিল না। আব্বু ব্যবসা